সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তো আমাদের আজকের পাঠ হচ্ছে তৃতীয় অধ্যায় দ্বিতরফা দাখিলা পদ্ধতি, যেটা আমরা করছিলাম গতবার শুরু করেছি। আমরা গত ক্লাসে ক্লাসটা স্টার্ট করেছিলাম ডাবল এন্ট্রি সিস্টেম যেটাকে বলা হয়, সেটার আজকে পার্ট 2। এটার আমরা একটা ক্লাস করব, ঠিক আছে? তো তার আগে জেনে নেই যে কেমন প্রশ্ন আসতে পারে এই চ্যাপ্টার থেকে, যেটা আমি গত ক্লাসে দিয়েছিলাম। আবারও তোমাদের মনে করিয়ে দিতে চাই, এই চ্যাপ্টার থেকে যে মূল প্রশ্ন হিসেবে যেটা আসতে পারে সেটা হচ্ছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনা চিহ্নিত করে মোট টাকার পরিমাণ নির্ণয় করো, লেনদেন সময়ে শ্রেণী ও কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো বা ডেটর ক্রেডিটও নির্ণয় করো, স্বত্বাধিকারের পরিমাণ দেখাও, লেনদেনগুলো আধুনিক পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো, প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত, সমাপনী মূলধনের পরিমাণ কত, লাভ ক্ষতির পরিমাণ কত। এছাড়াও আর যেসব প্রশ্ন তোমার একসাথে জুড়ে দেওয়া যেতে পারে সেগুলো হচ্ছে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো, মোট মূলধনের পরিমাণ নির্ণয় করো, ডেবিট নোট তৈরি করো, ক্রেডিট নোট তৈরি করো, ডেবিট ভাউচার তৈরি করো, ক্রেডিট ভাউচার তৈরি করো, চালান তৈরি করো, ক্যাশ মেমো তৈরি করো, মোট বিক্রয়ের পরিমাণ কত এবং মোট ক্রয়ের পরিমাণ কত। এই ধরনের প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে আসতে পারে, ঠিক আছে? তো চলো, আমরা গতবার যেটা বলেছিলাম যে আজকে আমরা দ্বিতরফা দাখিলা পদ্ধতিতে যে রক্ষিত হিসাবের বইগুলো আছে সেগুলো একটু দেখব। আমাদের মেন বইটাও চাইলে খুলতে পারো। দ্বিতরফা দাখিলা পদ্ধতিতে রক্ষিত হিসাবের বই সমূহ হচ্ছে, অর্থাৎ প্রধানত দুটি ভাগে তোমার হিসাবগুলোকে রাখা হয়, একটা হচ্ছে জাবেদা, একটা হচ্ছে খতিয়ান। তো জাবেদায় আবার তোমার 7টি পন্থা রয়েছে, 7টি পন্থাতে রাখা হয়, অর্থাৎ লেনদেন সংগঠিত হওয়ার পর তা চিহ্নিত করে দুই তরফা দাখিলা পদ্ধতি নীতি অনুযায়ী ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে প্রথম যে বইটি লিপিবদ্ধ করা হয় তাকে প্রাথমিক হিসাবের বই বা জাবেদা বলে, ঠিক আছে? এটা প্রাইমারি বুক যেটাকে বলা হয়। তো জাবেদা বিভিন্ন প্রকার হতে পারে, যেমন ক্রয় জাবেদা। ক্রয় জাবেদায় ধারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন সমূহ লিপিবদ্ধ করা হয়। বিক্রয় জাবেদা, সেখানে বিক্রয় জাবেদায় ধারে পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়। ক্রয় ফেরত জাবেদা, ক্রয় ফেরত জাবেদায় ধারে ইকৃত পণ্য যেগুলো ফেরত সংক্রান্ত সেগুলো লেনদেনগুলোকে লিপিবদ্ধ করা হয়। আর বিক্রয় ফেরত জাবেদায় ধারে বিকৃত পণ্য ফেরত এলে তা লিপিবদ্ধ করা হয়ে থাকে। এছাড়াও নগদ প্রাপ্তি জাবেদা রয়েছে, যেখানে নগদ অর্থ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন নগদ প্রাপ্তি জাবেদা লিপিবদ্ধ করা হয় এবং নগদ অর্থ প্রদান সংক্রান্ত লেনদেনগুলো নগদ প্রদান জাবেদা লিপিবদ্ধ করা হয়। ওকে। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, সেটা হচ্ছে প্রকৃত জাবেদা। যে সকল লেনদেনের পরিত্যাগ যে কোনো অর্থাৎ কোনো প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা যায় না সেগুলো হচ্ছে প্রকৃত জাবেদা। আমরা যখন এই লেনদেনগুলো নিয়ে যখন আলোচনা করব, এই বইগুলো নিয়ে যখন আমরা আলোচনা করব জাবেদায়, তখন আমরা সেই বিষয়ে আরো বিশদ জানতে পারবো, ঠিক আছে? আরেকটা বিষয় যে জাবেদায় নেওয়ার পরে সেগুলোকে খতিয়ান অর্থাৎ জাবেদায় লিপিবদ্ধকৃত লেনদেন সমূহকে আলাদা আলাদা শ্রেণী বিন্যাস করে উপযুক্ত শিরোনামের হিসাবের ছকে স্থায়ীভাবে লিপিবদ্ধ করার প্রক্রিয়াকে বলা হয় খতিয়ান। অর্থাৎ এখানে আলাদা আলাদা করে দেখা যাবে, কিন্তু আমি খতিয়ান দিলে সেটা একসাথে একটা লেজার আমি দেখতে পাবো যে টোটাল ক্রয় কত, টোটাল বিক্রয় কত, টোটাল ক্রয় ফেরত কত, টোটাল বিক্রয় ফেরত কত, টোটাল কত টাকা আমি পেয়েছি, টোটাল কত টাকা আমার খরচ হয়েছে, ঠিক আছে? এগুলো একসাথে আমরা জানা সম্ভব। তো আজকে দেখো, আমরা লেনদেনের দ্বিতরফা দাখিলা পদ্ধতির প্রভাবটা বর্ণনা করব। তার আগে আমরা একটা অঙ্ক দেখবো। এই অঙ্কটা দেখেই কিন্তু আমরা দ্বিতরফা দাখিলা পদ্ধতির যে প্রভাবটা লেনদেনের পরে সেটা আমরা এখানে লক্ষ্য করব, ঠিক আছে? এটা তোমাদের বইয়েরই প্রশ্ন, বইয়েরই একটা কাজ। লেনদেনের দ্বিতরফা দাখিলা পদ্ধতির প্রভাব উদাহরণের সাহায্যে বর্ণনা করা হলো। জনাব হাসান নগদ 50,000 টাকা মূলধন স্বরূপে নিয়ে ব্যবসা শুরু করলেন। অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো 5,000 টাকা, কর্মচারীদের বেতন প্রদান 6,000, পণ্য ক্রয় 20,000 টাকা, ব্যাংকে জমা দেওয়া হলো 25,000, ব্যাংকে পণ্য বিক্রয় করা হলো 18,000 টাকা, বিজ্ঞাপনভাবে চেক প্রদান করা হলো 7,000 টাকা, কমিশন পাওয়া গেল 3,000 টাকা, ব্যাংকের নিকট হতে সুদ পাওয়া গেল 1200 টাকা, ধারে পণ্য বিক্রয় করা হলো 15,000 টাকা, ভাড়া ও চেক প্রদান করা হলো 6,000 টাকা, ব্যবসায়ীর প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 8,000 টাকা। তো এটার সমাধানটা এর পরের পৃষ্ঠাতে আমি দিয়েছি, তোমাদের বইয়েরটাই। উপরোক্ত লেনদেন সমূহের ডেবিট ও ক্রেডিট পক্ষ কারণ সহ চিহ্নিত করা হলো। এটি কোনো কিন্তু অনুমিত ছক নয়, অর্থাৎ এটা যে অনুমান করা হয়েছে সেরকম ছক নয়, ঠিক আছে?
প্রথম আসো 1 নম্বরে কি বলা হয়েছিল? 1 নম্বর বলা হয়েছিল যে জনাব হাসান নগদ 50,000 টাকা মূলধন স্বরূপ এনে ব্যবসা শুরু করলেন। আমরা কি দেখতে পাচ্ছি তাহলে 1 তারিখে 1 নাম্বারটাতে যে নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। কেন হলো বলো তো? প্রথমে তোমার দেখতে হবে এখানে কয়টা হিসাব রয়েছে। নগদ 50,000 টাকা এনেছে এবং মূলধন স্বরূপ এনেছে, তার মানে এখানে নগদ হিসাব একটা, মূলধন হিসাব একটা। নগদানটা হচ্ছে সম্পদ, তোমাকে আগে হিসাব চিনতে হবে। নগদানটা হচ্ছে সম্পদ আর মূলধনটা হচ্ছে আমার এখানে মালিকানা সত্ত্ব বা দায়ের পর্যায়ে পড়ে। তোমাদেরকে বলেছিলাম মূলধনটা হচ্ছে মালিকানা সত্ত্ব, যেটা দায়ের পর্যায়ে পড়ে। তো আমরা বলেছি যে এখানে কিন্তু নগদ টাকা আসছে, তাই না? নগদ 50,000 টাকা আসছে মূলধন স্বরূপ, আর মূলধন বেড়েছে, তার মানে কি দায় বেড়েছে। তাহলে আমার সম্পদ বেড়েছে, আবার এদিকে দায় বেড়েছে। সম্পদ বাড়লো হয় ডেবিট আর দায় বাড়লো হয় ক্রেডিট। আমি তোমাদের আগেই বলেছি যে খরচ, ক্ষতি কিংবা ব্যয়, খরচ, ক্ষতি, ব্যয় হচ্ছে তোমার ডেবিট, যেগুলো বাড়লে ডেবিট হয়, কমলে ক্রেডিট হয়। আর আয়, দায়, লাভ এগুলো বাড়লে ক্রেডিট হয়, কমলে ডেবিট হয়, উল্টো। ঠিক আছে? তো এখানে নগদ টাকা বেড়েছে, মূলধন বেড়েছে, দুটোই বেড়েছে। তো নগদ হিসাব ডেবিট হয়েছে, মূলধন হিসাব ক্রেডিট হয়েছে, সেম টাকা। প্রতিষ্ঠান নগদ অর্থ সম্পদ বৃদ্ধি পাওয়ায় নগদ হিসাব ডেবিট হয়েছে। অন্যদিকে মালিক প্রতিষ্ঠানের নগদ অর্থ আনয়ন করে মালিকানা সত্ত্ব বেড়েছে, তাই মূলধন হিসাব ক্রেডিট হয়েছে। অর্থাৎ সম্পদ বাড়লে ডেবিট আর মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট হয়। 2 নম্বর সমস্যাতে ছিল অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো 5,000 টাকা। অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো 5,000 টাকা, তার মানে আমার কাছ থেকে 5,000 টাকা চলে গিয়েছে। নগদ টাকা আমার চলে গিয়েছে, সম্পদ চলে গিয়েছে, আবার একটা সম্পদ আসছে। সম্পদ না, এটা আসবাবপত্রটা হচ্ছে একটা সম্পদ। তো একটা সম্পদ বেড়েছে, একটা সম্পদ কমেছে। যেটা বেড়েছে সেটা ডেবিট, যেটা কমেছে সেটা ক্রেডিট। তার মানে আসবাবপত্র ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। দেখো ঠিক আছে কিনা? আসবাবপত্র হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। 5,000 টাকার জন্য আসবাবপত্র ক্রয় ফলে প্রতিষ্ঠান থেকে আসবাবপত্র এবং সম্পদ বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে নগদ অর্থ হ্রাস পেয়েছে, তাই আসবাবপত্র হিসাব ডেবিট হয়েছে, নগদ হিসাব ক্রেডিট হয়েছে। ঠিক আছে? এরপর দেখো যে কর্মচারীদের বেতন প্রদান 6,000 টাকা। এখানে বেতন যখন আমি প্রদান করেছি, আমার ক্যাশ টাকা অর্থাৎ নগদ টাকা চলে গিয়েছে। আমার বেতন হচ্ছে এক প্রকারের খরচও বেড়েছে, আবার আমার নগদ টাকাও কমে গিয়েছে। অর্থাৎ আমার সম্পদ কমেছে, খরচ বেড়েছে। খরচ বাড়লে ডেবিট হয় আর সম্পদ কমলে ক্রেডিট হয়। তাহলে সেক্ষেত্রে বেতন হিসাব ডেবিট হবে, নগদ হিসাব ক্রেডিট হবে। অর্থাৎ বেতন প্রদানের ফলে খরচ বৃদ্ধি পায়, বেতন হিসাব ডেবিট, অন্যদিকে নগদ অর্থ হ্রাস পায়, নগদ হিসাব ক্রেডিট হয়েছে। এরপর দেখো পণ্য ক্রয় 20,000 টাকা। আমি যখন পণ্য ক্রয় করব, ক্রয়টা হচ্ছে আমার জন্য খরচ, আর এই 20,000 টাকা হচ্ছে আমার, যেহেতু এখানে পণ্য ক্রয় 20,000 টাকা বলেছি, এখানে কিন্তু ধারে বোঝানো হবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি যদি ধারে চিন্তা করি তাহলে কিন্তু সমস্যা। তার কারণটা হচ্ছে আগে সেটা ধারে চিন্তা করা হতো, এখন পণ্য ক্রয় বললেই কিন্তু নগদান। আর যদি ধারে বলে, সেখানে তখন যদি ধারে পণ্য ক্রয় বলে, তখন সেটাকে তুমি ধারে ক্রয় চিন্তা করতে পারবা। আবার যদি কোনো ব্যক্তির কাছে পণ্য ক্রয় বলা হয়, যে কর্মীর নিকট পণ্য ক্রয়, কর্মীর নিকট হতে পণ্য ক্রয়, রহিমের নিকট হতে পণ্য ক্রয়, তখন সেটা ধারে কথাটা আসবে। ঠিক আছে? তো এটা কিন্তু নগদ। পণ্য ক্রয় 20,000 টাকা যদি বলে, পণ্য ক্রয় 20,000 টাকা, পণ্য বিক্রয় 20,000 টাকা যদি বলে, সেগুলোকে তোমাকে নগদ হিসেবে বিবেচনা করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমার খরচ বেড়েছে, সম্পদ কমেছে, নগদ টাকা কমে গিয়েছে এবং আমার খরচ বেড়েছে। খরচ বেড়ে হয় ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, এবং আমার নগদ টাকা কমে গিয়েছে। পণ্য ক্রয় করাতে ব্যয় বৃদ্ধি পেয়েছে, ফলে ক্রয় ডেবিট এবং অন্যদিকে নগদ অর্থ হ্রাস পাওয়া, তার ক্রেডিট হয়েছে। ঠিক আছে? ঠিক একই রকমভাবে ব্যাংকে জমা দেওয়া হলো। ব্যাংকে জমা দেওয়া হলে আমার টাকা, নগদ টাকা কমে যাবে, ব্যাংকে টাকা বেড়ে যাবে। দুটোই আমার সম্পদ। একটা সম্পদ বাড়ছে, একটা সম্পদ কমছে। যেটা বাড়ছে সেটা ডেবিট, ব্যাংক হিসেবে ডেবিট, ব্যাংকে বাড়ছে। আর আমার ক্যাশ টাকা চলে যাচ্ছে, সেটা নগদ হিসাব ক্রেডিট হবে। এরপর হচ্ছে পণ্য বিক্রয় করা হলো 18,000 টাকা। ঠিক একই রকম পণ্য ক্রয়ের উল্টোটা। পণ্য ক্রয় যেরকম ক্রয়, আমার খরচ বেড়েছিল, এখানে আয় বেড়েছে, আয় বাড়লে হয় ক্রেডিট। আর আমার সম্পদ কিন্তু কমে গিয়েছে 18,000 টাকা, তাই না? 18,000 টাকা কমে গেছে? নো, 18,000 টাকা বেড়েছে। আমার আয় বেড়েছে, আমার কাছে নগদ টাকা এসছে, তার সম্পদে বেড়েছে, আবার এদিকে আয় বেড়েছে। সম্পদ বাড়লে হয় ডেবিট, আয় বাড়লে হয় ক্রেডিট। এই যে সম্পদ বাড়েছে এবং আয় বেড়েছে, সম্পদ বাড়লে হয় ডেবিট। পণ্য ক্রয় বিক্রয় হলে নগদ অর্থ বৃদ্ধি পাওয়া, তার ডেবিট, এবং অন্যদিকে বিক্রয় ফলে আয় বৃদ্ধি পাওয়ায় বিক্রয় হিসাব ক্রেডিট হয়েছে। এরপর বিজ্ঞাপন বাবদ চেক প্রদান করা হলো 7,000 টাকা। 7,000 টাকা বিজ্ঞাপন বাবদ চেক করা হলো আমার কাছ থেকে। নগদ অর্থ হ্রাস পেয়েছে 7,000 টাকা, এবং বিজ্ঞাপন আমার জন্য একটা খরচ বাড়লে ডেবিট হয় এবং নগদ অর্থ হ্রাস পেলে ক্রেডিট হয়। ঠিক একই রকম, খরচ বাড়লে ডেবিট, বিজ্ঞাপন খরচের ডেবিট, নগদ অর্থ হ্রাস পেয়েছে সেজন্য
ক্রেডিট হয়েছে তোমার কত টাকা, 7,000 টাকা। যেহেতু চেক দিয়েছে আমার টাকাটা ব্যাংক থেকে চলে যাবে, সেজন্য ব্যাংক হিসাব হবে ক্রেডিট। নগদ না, এটা হচ্ছে ব্যাংক থেকে যেহেতু চেক প্রদান করা হয়েছে, ভালো করে লক্ষ্য রাখবা কিন্তু এটা বিজ্ঞানভাবে চেক প্রদান করা হয়েছে। চেক প্রদান করা হলে কিন্তু আমার নগদে কিন্তু আমার কোনো টাকা যাচ্ছে না। যদি আমরা সেটা ধরে নিই যে ব্যাংক টাকাও আমাদের টাকা, নগদ টাকায় ধরে মতোই আমরা ব্যবহার করি বা ধরে নিই, কিন্তু দুটো আলাদা বিষয়, দুটো ভিন্ন বিষয়। নগদ অর্থ যেটা সেটা হচ্ছে তরল, মানে একদম ক্যাশ টাকা আমার কাছে আছে, এখানে আমি খরচটা করতে পারছি। কিন্তু চেক বাবদ, চেকটা যদি মনে করো যদি এখন সিস্টেম ভিন্ন, ব্যবসায়ী ক্ষেত্রে তো ভিন্ন বিষয় আরও, কারণ ব্যবসায়ী থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হয়, সেটা এটিএম বুথ দিয়ে অত টাকা তোলা সম্ভব না, সেজন্য ব্যাংক খোলা প্রয়োজন, ব্যাংক খোলা থাকা প্রয়োজন। কিছু কিছু এলাকা আছে, কিছু কিছু ব্যবসায়িক তোমার স্থান রয়েছে যেখানে ব্যাংক 24 ঘন্টায় খোলা থাকে, ঠিক আছে, কারণ সেখানে কোটি কোটি টাকা লেনদেন হয় প্রতি মুহূর্তের মধ্যে। সেজন্য কমিশন পাওয়া গেলে 3,000 টাকা, এখানে আমার নগদ একটা সম্পদ এসেছে 3,000 টাকা, নগদান হিসাব ডেবিট, এবং কমিশনটা আমার জন্য একটা আয়, সেজন্য কমিশন সব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, কমিশন আয় হিসাব ক্রেডিট, ঠিক আছে। এবার ব্যাংকের নিকট হতে সুদ পাওয়া গেল 1200 টাকা। সুদ পাওয়া গেলে সুদটা হচ্ছে আমার জন্য ইনকাম, ব্যাংক সুদ বাড়লে হয় ক্রেডিট, অর্থাৎ সুদ আয় বাড়লে হয় ক্রেডিট। আর ব্যাংকের নিকট থেকে যদি সুদ পাওয়া গেছে সে তোমার ব্যাংক হিসাব এখানে ডেবিট হবে, কারণ আমার টাকাটা ওখান থেকে কমে যাবে। ব্যাংক সুদ ডেবিট, ব্যাংক সুদ ক্রেডিট, কারণ ব্যাংক যখন সুদ মঞ্জুর করা হচ্ছে, ব্যাংক সুদ মঞ্জুর করে ব্যাংকে ব্যালেন্স বৃদ্ধি পেয়েছে, ফলে ব্যাংক ডেবিট, এবং অন্যদিকে সুদ নামক আয় বৃদ্ধি পাওয়া তা ক্রেডিট। এখানে কি ব্যাংক কমে গেছে না বেড়ে গেছে? সম্পদ বেড়েছে না কমে গেছে? কমে গেছে, তাই না? নো, সম্পদ বেড়ে গেছে, অর্থাৎ আমার ব্যাংকেও টাকা বেড়ে গেছে, আবার আমার আয় বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আমার সম্পদে বেড়েছে, আবার আমার আয় বৃদ্ধি পেয়েছে। তো ধারে পণ্য বিক্রয় করা হলো 15,000 টাকা। এখানে একটা জিনিস খেয়াল রাখবা, আমি যখন ধারে পণ্য বিক্রয়, যে এখানে বলেছিলাম যে পণ্য বিক্রয় করা হলো 8,000 টাকা, এখানে কিন্তু পণ্য বিক্রয় বলা হলে এটা হচ্ছে নগদ, কিন্তু ধারে পণ্য বিক্রয় করা হলেও বলা হলে তোমাকে বুঝতে হবে এখানে নগদ না, এটা কিন্তু বাকিতে ক্রয় করা হয়েছে, তাহলে সে বিক্রয় করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমি যখন ধারে পণ্য বিক্রয় করবো, আমার দেনাদার বৃদ্ধি পাবে, দেনাদার হচ্ছে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, আর বিক্রয় হচ্ছে আমার আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাহলে এখানে আমার দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট হবে, ঠিক আছে। ধারে বিক্রয় ফলে দেনাদার হতে অর্থায়নের অধিকার পাওয়ায় দেনাদার নামক সম্পদটা ডেবিট হয়েছে, অন্যদিকে বিক্রয় ফলে আয় বৃদ্ধি পায়, বিক্রয়টা ক্রেডিট হয়েছে। ভাড়া ও চেক প্রদান করা হলো, ভাড়া হচ্ছে খরচ বেড়েছে, খরচ বাড়লে ডেবিট হয়, ভাড়া ডেবিট, এবং চেক প্রদান করা হয়েছে বিধায় ব্যাংকে টাকা আমার কমে যাবে, সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, ঠিক একই রকম, ব্যবসায়িক প্রয়োজনে যখন ব্যাংক থেকে উত্তোলন করা হয়, আমার কাছে ক্যাশ টাকা আসবে, নগদ টাকা আসবে, নগদ ডেবিট হবে, আবার আমার কাছ থেকে ব্যাংকের টাকা কমে যাবে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। দুটোই দেখা একসাথে, ভাড়া সুদ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, নগদ ডেবিট, ব্যাংক হিসাব। ওকে, এই ছিল মোটামুটি লেনদেনের দ্বিতীয় দাখিলা পদ্ধতির যে প্রভাবটা, সেটা প্রতিটা ক্ষেত্রেই বোঝা সম্ভব বা বোঝা যাচ্ছে। ওকে, তো আমরা এই ব্যাপারে আরো বিষয় জানবো যখন আমরা অঙ্ক করতে যাব। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হিসাব চক্র। হিসাবের একটা চক্র রয়েছে, ঠিক এরকম একটা হিসাবের চক্র রয়েছে। চক্রটা হচ্ছে মূলত বলা হয় যে এটা হচ্ছে একটা সাইকেল অফ অ্যাকাউন্ট সাইকেল, যাই হোক। তো এখানে একটা হিসাবের পর আরেকটা হিসাব করতে হয়, সিস্টেমের মধ্যে আছে, সেই সিস্টেমটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে। যেমন প্রথমে লেনদেন শনাক্ত করতে হয়, তারপর তোমার লেনদেনকে বিশ্লেষণ করতে হয়, তারপর সেই লেনদেনকে বিশ্লেষণ করার পর সেটাকে জাবেদাভুক্তি করতে হয়, এরপর সেটাকে খতিয়ানে স্থান করতে হয়, খতিয়ানে স্থানান্তর করার পর সেই খতিয়ানের ব্যালেন্সগুলো দিয়ে আমরা ডায়ামন্ড প্রস্তুত করি তোমার নির্ভুলতা যাচাই করার জন্য। এরপর সামনে দাখিলা দেবো, সামনে দাখিলা দেওয়ার পর আমরা কার্যপত্রটা প্রস্তুত করি, যদিও এত কিছু করার প্রয়োজন নেই, প্রয়োজন হচ্ছে এটা করার, আর্থিক বিবরণী করার। এরপর সমাপনী দাখিলা দিতে হয় এবং এরপরে হিসাব পরবর্তী ডায়ামন্ডটা দিতে হয়। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের মূলত হিসাব চক্রটা। আজকে আমরা এটা একটু ডিটেলস জানার চেষ্টা করব। বইটা দেখো, যে হিসাব চক্র চলমান ধারণা অনুযায়ী ব্যবসায় প্রতিষ্ঠানের কার্যক্রম অনন্তকাল ধরে চলতে থাকবে বলে অনুমান করা হয়। ব্যবসায়ের হিসাব সংরক্ষণের ধারাবাহিক আবর্তনকে হিসাব চক্র বলে। প্রথম হচ্ছে লেনদেন শনাক্ত। হিসাব চক্রের প্রথম ধাপে হচ্ছে ব্যবসায়ের প্রতিটি ঘটনাকে বিশ্লেষণ করে লেনদেন হিসেবে চিহ্নিত করা হয়। লেনদেন বিশ্লেষণ হচ্ছে ধাপে প্রতিটি লেনদেন বিশ্লেষণ করে সংশ্লিষ্ট হিসাব খাতগুলো চিহ্নিত করা হয়। যেমন 5,000 টাকার যন্ত্রপাতি কেনা হলো, এখানে দুটি হিসাব বিদ্যমান, একটি যন্ত্রপাতি হিসাব, আরেকটি হচ্ছে নগদ হিসাব। আমার যন্ত্রপাতি বেড়েছে, নগদ টাকা কমেছে। ওকে, তো জাবেদাভুক্তকরণের পর বিশ্লেষণকৃত হিসাব খাতগুলো দ্বিতীয় দাখিলা পদ্ধতি অনুসারে প্রযোজ্য হিসাবের প্রাথমিক বইতে ডেবিটকে বিশ্লেষণ করে তারিখের ক্রম অনুসারে জাবেদা লিপিবদ্ধ করা হয়। আর জাবেদা লিপিবদ্ধ করার পরে হচ্ছে খতিয়ানের কাজ।
খতিয়ানে স্থানান্তর করা হয়। এই ধাপে জাবেদায় লিপিবদ্ধকৃত লেনদেনগুলোকে আলাদা আলাদা হিসাবের শিরোনামে লিপিবদ্ধ করা হয়। প্রতিটি হিসাব খাতের জন্য আলাদা আলাদা খতিয়ান তৈরি করে প্রতিটি হিসাবের নির্দিষ্ট সময়ান্তর বৃত্ত নির্ণয় করা হয়। এরপরে আমিল প্রস্তুত করতে হয়। লেনদেনসমূহ নির্ভুলভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ হয়েছে কিনা তা যাচাই করার উদ্দেশ্যে খতিয়ানে ডেবিট বৃত্ত ও ক্রেডিট বৃত্তের সাহায্যে আমিল প্রস্তুত করা হয়ে থাকে। এরপর সেটা সামান্য দাখিলতে অ্যাডজাস্টমেন্ট করা হয় আর কি। ব্যবসায়ীর প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য হিসাবকালের প্রাপ্য আয়, বকেয়া খরচ, অগ্রিম খরচ এবং অনুপার্জিত আয় ইত্যাদি দফাগুলিকে সমন্বয় করতে সামান্য দাখিলা প্রদান করা হয়। এরপর কার্যপত্র প্রস্তুত করা, যেটাকে আমরা ওয়ার্কশিট বলি। আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করার উদ্দেশ্যে ঐচ্ছিক কাজ হিসেবে বহুঘর বিশিষ্ট একটি বিবরণী প্রস্তুত করে যাকে কার্যপত্র বা ওয়ার্কশিট বলে। এরপর আর্থিক বিবরণী প্রস্তুত করা। আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের লাভ, ক্ষতি, সম্পদ, আয় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করা হয়। এরপর সমাপনী দাখিলা দেওয়া হয়, যে কারবারের মুনাফাতে আয় এবং মুনাফাতে ব্যয়গুলো জের এবং উত্তোলন হিসাব বছরান্তে মধ্যম করতে হয়। এক বছর আয় ব্যয় পরবর্তী হিসাব বছরে যাবে না, তার সমাপনী দাখিলা প্রয়োজন হয় সেটাকে ক্লোজ করে দেওয়ার জন্য। ঠিক আছে। এরপর হিসাব পরবর্তী আমিল বা প্রারম্ভিক জাবেদা হিসাব দাখিলা প্রদানের মাধ্যমে ব্যবসায়ের আয়, ব্যয় এবং উত্তোলন হিসাব বন্ধ হয়ে যায়। অবশিষ্ট সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব হিসাবের জার নিয়ে পরবর্তী হিসাব বছর শুরু করা হয়। এই জন্য হিসাব পরবর্তী আমিল বা প্রারম্ভিক জাবেদা প্রস্তুত করা হয়ে থাকে। ঠিক আছে, যেটা তোমার পরবর্তী বছরে গিয়ে আবার প্রথম জাবেদা হবে, শুরু বা প্রারম্ভিক জাবেদা হবে। আশা করছি তোমরা হিসাব চক্রের এই বিষয়টা বুঝতে পেরেছ। এগুলো সম্বন্ধে আমরা আবারও ডিটেলস পরবর্তীতে জানবো। ঠিক আছে, তো আজকে তোমাদের একটা বাড়ি কাজ দিচ্ছি। বাড়ি কাজটা হচ্ছে তোমাদেরই মেন বইয়ের সৃজনশীল প্রশ্ন 1 নাম্বারটা। কবি অ্যান্ড ছবি ট্রেডার্স দাখিলা পদ্ধতি অনুসারে যথাযথভাবে প্রতি হিসাবের বই সংরক্ষণ করে থাকেন। 2017 সালের ডিসেম্বর মাসে ব্যবসায় সংগঠিত লেনদেন সমূহ নির্ভর। ডিসেম্বর 1 নগদ 15 লাখ টাকা মূলধন হিসেবে ব্যবসা আনা হলো। ডিসেম্বর 12 2,50,000 টাকার কাপড় ধারে ক্রয় করা হলো। 23 তারিখ নগদে 60,000 টাকার বাবদ ক্রয় করা হলো। 24 তারিখ হচ্ছে ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা, ভাউচার নম্বর 102। ডিসেম্বর 30 হচ্ছে নগদে কমিশন প্রাপ্তি 8,500 টাকা। ডিসেম্বর 31 হচ্ছে 5% বার্তায় চেক দ্বারা পণ্য ক্রয় 1,20,000 টাকা। প্রথম প্রশ্ন হিসেবে দিয়েছে যে ডিসেম্বর মাসে মোট কত টাকা পণ্য ক্রয় করা হয়েছে। আমি তোমাদেরকে বলেছি টোটাল কত টাকা পণ্য ক্রয় করা হয়েছে সেটা আসবে জুড়ে দেওয়া প্রশ্নটা। খতে হচ্ছে কবি অ্যান্ড ছবি ট্রেডার্স এর উপযুক্ত লেনদেনগুলোর ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করো। ঠিক আছে, এরপর হচ্ছে গতে কবি অ্যান্ড ছবি ট্রেডার্স এর 24 ডিসেম্বর তারিখে লেনদেন অবলম্বনে একটি ভাউচার প্রস্তুত করে। 24 তারিখে যে ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো 48,000 টাকার জন্য একটা ভাউচার হবে, ডেবিট ভাউচার সাধারণত, নাকি ক্রেডিট ভাউচার? ক্রেডিট ভাউচার হবে, তাই তো? ডেবিট ভাউচার কিসের জন্য করা হয়? ক্রেডিট ভাউচার কিসের জন্য করা হয়? খরচের জন্য ডেবিট ভাউচার এবং আয়ের জন্য ক্রেডিট ভাউচার করা হয়ে থাকে। যাই হোক, এরপর ডিসেম্বর 30 হচ্ছে নগদে কমিশন প্রাপ্তি 8,500 টাকা, 5% বার্তা চেক দ্বারা পণ্য ক্রয় 1,20,000 টাকা। তো ভাউচারটা প্রস্তুত করতে হবে। ভাউচার প্রস্তুত করার সময় অবশ্যই লক্ষ্য রাখবো যে ভাউচারগুলো আমরা যেভাবে দিয়েছি, আমি যেভাবে এর আগে বলেছিলাম যে তোমাদের মেইন বইটাই ভাউচার লক্ষ্য করার জন্য তৈরি করার জন্য তোমার ক্রেডিট ভাউচার, ডেবিট ভাউচারের করে 4টা করে সিগনেচারের প্রয়োজন হয়, তোমরা জানো। ঠিক আছে, এটা একটু মনে করে দিলাম। তো তোমরা এগুলো চর্চা করবে। এবারে কাজটা আমি চাইবো তোমাদের কাছ থেকে, আমি ক্লাসে আশা করছি আমি পাবো। যদি ভাই খুব ভালো লাগবে তোমরা অঙ্কটা করে ছবি তুলে আমাকে জাস্ট শেয়ার উইথ ইওর ক্লাস একটা আছে, শেয়ার উইথ ইওর ক্লাস একটা আছে, ওইটাতে তোমরা জাস্ট আমাকে ছবিটা পেস্ট করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, কাজ এ পর্যন্তই। আজকের পাঠ সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে বা না বুঝে থাকলে তোমরা কমেন্ট করবা অথবা 01820362212 নাম্বারে যোগাযোগ করবে। ঠিক আছে, আজকে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং অবশ্যই আপনার ক্লাস আশা করি আজকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ লেটার।